খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আলোচনা করব। এই দুটো বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে যারা বিভিন্ন জমির কাগজপত্রে নাম ভুলের কারণে গেজেট পাবলিশ করতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, মন দিয়ে শুনবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে বিগত 28 তারিখে এসআইআর ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পর যেনারা ডিলিট হয়েছিলেন ওনাদের আপডেট সংক্রান্ত। এবং এই আপডেট নিয়ে থাকবে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। যদি আপনি মনে করে থাকেন যে আপনার সঙ্গে এই এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম অন্যায় হয়েছে, তাহলে ভিডিওটি আপনার জন্য, আপনি অতি অবশ্যই শুনুন। অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন এবং হতে পারে যে আপনি আপনার নিজের সমাধান নিজে খুঁজে নিচ্ছেন। প্রথমে আলোচনা করি গ্যাজেট সম্পর্কিত। যারা গ্যাজেট পাবলিশ করতে চাইছেন, শুধুমাত্র ল্যান্ড ডিডে নাম ভুল রয়েছে তাদের জন্য আপডেটটা হলো, ধরুন আপনার যে অনেক পুরনো জমির দলিল, সেখানে নামের ভুল রয়েছে। এই ভুলটা হতে পারে খুব ছোট কিংবা অনেক বড়। খুব ছোট বলতে হতে পারে একটা বা দুটো অক্ষর ভুল রয়েছে, কিংবা যে সারনেম রয়েছে সেখানে সামান্য কিছু ভুল ভ্রান্তি রয়েছে, এটা মাইনর কেস। এবং যদি বড় কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, ধরুন আপনার দলিলে নামটা একরকম, বর্তমান ডকুমেন্টে নামটা আরেক রকম, অর্থাৎ যে কোনো প্রকারে হোক আপনার পুরনো দলিলের সঙ্গে আপনার বর্তমান কাগজপত্রের মিল নেই, এক্ষেত্রে যারা গ্যাজেট করাতে আসছেন, গ্যাজেট করাতে চাইছেন, ওনাদেরকে বলি আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে গ্যাজেট করানোর প্রয়োজন পড়বে না। তাহলে সমাধান করবেন কিভাবে? আমি একজন আধিকারিকের সঙ্গে কথা বললাম, যিনি জমি সংক্রান্ত বিষয়ে অনেক বেশি দক্ষ, অনেক জ্ঞান রাখেন। ওনার সঙ্গে আমি ওনাকে ইন্টারভিউ দিতেও বললাম এবং আপনাদের সরাসরি জানানোর জন্য অনুরোধ করলাম, কিন্তু সেটাতে উনি রাজি হলেন না, জন্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট করে ওই সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পার্সন হিসেবে ঘোষণা করতে হবে। মানে দলিলে যে নামটা রয়েছে এবং আপনার বর্তমানে যে নামটা রয়েছে, এটা সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পার্সন, অর্থাৎ একই ব্যক্তি। এই ডিক্লারেশন নিয়ে একটা কোড এফিডেভিট করে রাখলেন, এটা একটা প্রসেস। পরবর্তীতে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে ল্যান্ড ডিডটা আপনি যে নামটা ভুল রয়েছে সেটা চেঞ্জ করাবেন, সেটাও এখন তো অনেক পুরনো দলিল চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু তার জন্য আরেকটা প্রসেস রয়েছে। যদি আপনার এই জমিটা কেনা হয়, আপনি কিনে থাকেন কারো কাছে, এবং সেই বিক্রেতা যদি আজও জীবিত থাকে, তাহলে উনাকে রাজি করিয়ে আরেকটা প্রসেস আছে, যেটা একটা নামও আছে, নামটা উনি বলে দিল, আমার এই মুহূর্তে মনে নেই। তাহলে উনাকে নিয়ে আবার যদি আপনি অফিসে যান এবং অফিসে গিয়ে যদি এই প্রসেসটা নতুন করে করা যায়, তাহলে যেই অংশটাতে ভুল আছে এটা সংশোধন করা সম্ভব। আপনি একটা ডিক্লারেশন দেবেন যে এই জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে এই অংশটাতে ভুল হয়েছে, এই অংশটাতে এইগুলো লেখা রয়েছে, কিন্তু আদতে আমার ডকুমেন্ট অনুযায়ী হবে এগুলো। এটা ওই দলিলে নতুন করে সংযোজিত হবে, দলিল নাম্বার উল্লেখ করে, এবং এখানে যিনি বিক্রেতা উনি সাইন করবেন। তাহলে একটা রেকটিফিকেশন হয়ে গেল। এটা গেল দ্বিতীয় প্রসেস। কিন্তু উনি যদি মৃত হয়ে থাকেন, যিনি বিক্রি করেছেন এবং যিনি ক্রেতা, দুজনেই যদি মৃত হয়ে থাকেন, ওনার বংশধরেরা যদি জীবিত থাকে, কিংবা উনি নিজেও, যিনি জমিটা কিনেছেন তিনিও যদি জীবিত থাকেন, সেক্ষেত্রেও আরেকটা প্রসেস হচ্ছে, আপনার যে রেকর্ডগুলো আছে, যে রেকর্ডগুলো হচ্ছে আপনার আরএস রেকর্ড, এলআর রেকর্ড, ল্যান্ড রেকর্ড যে হয়, এই রেকর্ডগুলোকে আপনি রেকটিফিকেশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তার জন্যে ল্যান্ড অফিসে গিয়ে যে প্রক্রিয়া রয়েছে সেটা করলেই আপনার কিন্তু রেকর্ডগুলো সংশোধন হয়ে যাবে। এবং এই রেকর্ডের সঙ্গে আপনার দলিলের লিঙ্ক কী দিয়ে দেখাবেন, তার জন্য আপনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট রয়েছে। ধরুন আপনার দলিলে রয়েছে এবিসি এবং আপনার বর্তমান ডকুমেন্টে রয়েছে এবিডি, সিটা মিসিং। এবিসি রয়েছে দলিলে এবং বর্তমান ডকুমেন্টে এবিডি। তাহলে আপনি লিঙ্ক কী করে করাবেন? আপনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট করিয়েছিলেন, ওখানে লেখা আছে এবিসি এবং এবিডি একই ব্যক্তি। তাহলে আপনার এবার যে ল্যান্ড রেকর্ডটা হলো সেটা হলো এবিডি এবং এবিসি, এই দুটোকে এক্সচেঞ্জ করে এবিডি আপনার নামের ডকুমেন্ট নিয়ে এবিসিটাকে এবিডিতে ওনারা রূপান্তরিত করে দিল। এবার দলিলটা তো চেঞ্জ হলো না, দলিলটা তো ওরকমই থাকলো। তাহলে দলিল এবং আপনার রেকর্ড মিলছে না, এই মিল করাবেন আপনি সেই এফিডেভিটটা দিয়ে। এটা হচ্ছে জমি সংক্রান্ত যে সমস্ত
ভুলভ্রান্তিগুলো রয়েছে এটার একটা সামান্য ধারণা দিলাম। এবং আপনারা যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে যদি ল্যান্ড অফিসে যান আরও বিস্তারিত জানতে পারবেন। প্রসেস কিন্তু রয়েছে। এই কারণে প্রত্যেকটা কেসের জন্য আপনাদেরকে গ্যাজেট করতে হবে না। যারা আমাকে কল করছেন গ্যাজেটের জন্য, সবাইকে পার্সোনালি বোঝানো সম্ভব নয়। আপনারা একটু বিশ্বাস করুন, যাদের কল আমি রিসিভ করছি না, এরকম নয় যে আমি ইচ্ছাকৃতভাবে রিসিভ করছি না। আমি একটা সরকারি চাকরি করি, সেই চাকরির সময়টা আমি আগে চাকরিতে দেব, তারপরে আপনাদের প্রয়োজনগুলো, আমার প্রয়োজনগুলো মেটাবো, তারপরে আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশানটা হবে। তো সারাদিন ধরে আমি ফোন কলস এবং রেকর্ডিংসের পিছনে তো লেগে থাকতে পারি না। আমারও পার্সোনাল লাইফ রয়েছে। পার ডে 2,000 থেকে 2,500 ফোন কলস মানুষ করে থাকে মেসেজ সহকারে। তো এটা কারো পক্ষেই সবগুলো অ্যাটেন্ড করা সম্ভব নয়। আশা করি আপনারা বুঝবেন। এটা আমার অনুরোধ, এটা আপনাদের কাছে আমার হাত বিনীত অনুরোধ যে আপনারা বুঝবেন। যদি আমি রিসিভ করতে না পারি আপনারা অন্যথায় নেবেন না, ব্যাপারটাকে একটু স্পোর্টিংলি নেবেন এবং ঘাবড়াবেন না। আমি আবারও বলছি, ঘাবড়ানোর কিছু নেই। চারপাশে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটাই কিন্তু পরিকল্পনা মাফিক ওনারা তৈরি করতে চাইছিল। অনেকাংশে সফল। এখন আপনারা যদি, ওনারা অনেকাংশে সফল হয়েছে, এখন আপনারা যদি বিশৃঙ্খল আচরণ শুরু করেন তাহলে ওনাদের উদ্দেশ্যটা একদম সফল হয়ে যাবে। যে উদ্দেশ্যে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে সেটা সফল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝবেন, ধৈর্য ধরবেন। যখন সময় আসবে তখন আপনারা ন্যায় বিচার অতি অবশ্যই পাবেন। ন্যায় বিচারের আশা করুন, ন্যায় বিচার, কেওস নয়। এবার আসি ডিলিটেড ভোটারদের নিয়ে। যারা ডিলিট হয়েছিলেন 28 তারিখে, ওনাদের বিধান দেওয়া হয়েছিল আপনারা ডিইও এর কাছে আবেদন করবেন, ডকুমেন্ট সহকারে আপনারা করেছেন। ওখানে বিচার না পেলে সিইওর কাছে যাবেন। ডিইওর বিচার এখনও সম্পন্ন হয়নি। এবার অনেক আধিকারিক বা যে কেউ হোক আপনাদেরকে সাজেশন দিয়েছে আপনারা ফর্ম 6 ফিল আপ করুন, নতুন ভোটার হিসেবে উঠে আসুন। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম ফর্ম 6 ফিল আপ করবেন কি করবেন না এই সংক্রান্ত বিষয়ে। মানে আপনি যদি এখানকার অথেন্টিক ভোটার হয়ে থাকেন এবং অন্যায়ভাবে আপনার নামটা যদি ডিলিট হয়ে থাকে তাহলে আপনি ফর্ম 6 ফিল আপ করবেন কেন? ভাই, শুধুমাত্র তালিকায় ফিরে আসার জন্য ফর্ম 6 ফিল আপ করবেন? একবার ভেবে দেখুন, যখন আপনি ফর্ম 6 ফিল আপ করলেন তখন আপনি নিউ ভোটার হিসেবে ফিরে আসলেন। আপনাকে পুরনো ভোটার হিসেবে বিবেচনা করলো কি? যদি পুরনো ভোটার হিসেবে বিবেচনা করে থাকতো তাহলে নতুন করে ডকুমেন্ট আপনাকে দিতে হতো না। তাই আমি বলেছি, আপনি যদি মনে করেন আপনি ডিলিট হয়েছেন অন্যায়ভাবে তাহলে আপনি ডিইও এর যে হিয়ারিং সেটার ওয়েট করুন। ডিইওর হিয়ারিং হচ্ছে না কেন যারা প্রশ্ন করছেন, এটার জবাব তো আমি দিতেই পারবো না। এটার প্রশ্নটা তাদেরকে করুন, ডিইওকে করুন, সিইওকে করুন, ইসিআইকে করুন। এবং যদি আরও ওনারাও যদি জবাব দিতে অপারগ হন, না দেন, সেটা ওনাদের অভিসন্ধি কী সেটা আপনাদের বুঝতে বাকি নেই। তো ওনারা যদি না দেন তাহলে কোর্টের দ্বারস্থ হন সরাসরি। কীভাবে কোর্টের দ্বারস্থ হবেন সে নিয়েই বলবো। আমার সঙ্গে এক ভাই যোগাযোগ করেছে, পেশায় ইঞ্জিনিয়ার, খুব প্রতিবাদী সত্তা। প্রতিবাদী বলতে অন্যায়ের প্রতিবাদী। হ্যাঁ, প্রতিবাদ বলতে ক্যাওস সৃষ্টি করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার নাম কিন্তু প্রতিবাদ নয়। আমি আবারও বলছি, এই ভাই কিন্তু আইনি পথে একটা প্রতিবাদ সংগঠিত করতে চান এবং নিজে তিনি সেটা প্রচেষ্টা শুরুও করে দিয়েছেন। উনি একটা রিট পিটিশন দাখিল করেছেন এই অন্যায়ভাবে ডিলিট হওয়ার প্রতিবাদে। উনি কিন্তু অন্যায়ভাবে ডিলিটেড, অন্যায়ভাবে। ওনাদের বংশের সবাই তালিকায় ফিরে এসেছে, উনি বাদে। তো ওনার সঙ্গে অন্যায় করা হয়েছে। এবার অপশন ছিল দুটা, একটা হচ্ছে ডিইওতে অ্যাপ্লাই করুন এবং অনেকে ওনাকে সাজেশন দিয়েছে, এমনকি উচ্চপদস্থ আধিকারিকরাও, যে আপনি ফর্ম 6 ভরে দিন। সে কিন্তু ভরেনি। কেন? তার কারণটা আমি বলছি। যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড, ইনাদের মধ্যেও অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এবং অনেক আধিকারিক যখন ইনারা সেই অ্যাপ্লিকেশনটা জমা করতে যাচ্ছেন, আবেদনপত্রটা ট্রাইব্যুনালের, তখন ইনাদেরকে বলছে ফর্ম 6 অ্যাপ্লাই করে দিন। তাহলে সেই আধিকারিকদের বলুন যে আপনারা একটা লিখিত অর্ডার দেখান যে আমাদের ফর্ম 6 অ্যাপ্লাই করতে বলেছে। সেই লিখিত অর্ডার কপি যদি পান তাহলে আপনি অতি অবশ্যই ফর্ম 6 ফিল আপ করতে পারেন। কিন্তু যদি লিখিত অর্ডার কপি আপনার কাছে না থাকে তাহলে কিসের ভিত্তিতে উনি বলছেন? একটা ভিত্তি অবশ্যই চাই। এবং আপনি কিসের ভিত্তিতে অ্যাপ্লাইটা করছেন ফর্ম 6? আপনাকে তো কথা বলেনি। আপনি তো ওল্ড ভোটার, হতে পারে 2002-এর তালিকার ভোটার, তার আগের ভোটার কিংবা পরের ভোটার, কিন্তু আপনি অনেক পুরনো ভোটার। এখন নতুন করে অ্যাপ্লিকেশন করছেন মানে আপনি নিউ ভোটার। আপনি কতটা, যদি আপনার ভোটটা উঠেও যায়, আপনি কতটা পিছিয়ে যাবেন একবার ভেবে দেখেছেন? পরবর্তীতে কি ডিরেকশন আসবে, কি নোটিফিকেশান আসবে, এই সম্পর্কে তো আমরা ওয়াকিবহাল নই।
যিনারা গ্যাজেট পাবলিশ করে নোটিফিকেশন করেছেন, সেখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে ওনারা ঘোষণা করেছেন, আমরা সেগুলোর কথাই বলতে পারি, এর বাইরে তো বলতে পারি না। তাই আমি বলতে পারি না যে আপনারা ফর্ম 6 ফিল আপ করুন। যদি কেউ করে থাকেন সেটা স্বেচ্ছায় করেছেন, এখনও যদি কেউ করতে চান সেটা আপনি স্বেচ্ছায় করতেই পারেন, আমি বাধা দেওয়ারও কেউ নই, আমি নিয়মের কথা বলতে পারি। এবং এই নিয়মের কথা বলতে গিয়েও অনেকগুলো কথা আমার বলা হয় না, বলতে পারি না, তার কারণ সেগুলো আমি জানি, কিন্তু তার অর্ডার কপিসগুলো আমার কাছে নেই, যেহেতু আপনাদেরকে দেখাতে পারবো না, এ কারণে সেই কথাগুলো বলা হয় না। আশা করি বোঝাতে পারলাম। যেই ভাইয়ের কথা বলছি, এই ভাই পেশায় একজন ইঞ্জিনিয়ার, ইনি রিট পিটিশন দাখিল করেছেন, কারণ ইনি অন্যায়ভাবে ডিলিট হয়েছেন ইনি মনে করেন, এ কারণে রিট পিটিশন দাখিল করেছেন। এবার এই রিট পিটিশনটা ব্যক্তিগতভাবে দাখিল করতে হয়, ব্যক্তিগত খরচায়, কলকাতা হাইকোর্টে ওনার কেসটা চলছে। এখন ওনার সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হলো, প্রতিবাদী সত্তা যারা ডিলিট হয়েছেন 28 তারিখে, ওনারা যদি চান যে আপনারাও ফর্ম 6 ফিল আপ করেছেন কি করেননি সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারাও যদি চান যে আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে এটা তুলে ধরতে, তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে অনুরোধ রাখছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন কারা কারা এটা করতে চান। কারণ আমরা প্ল্যান করেছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সেখানে একটা PIL ফাইল করার জন্য আমরা উকিলের সঙ্গে আলোচনা করব যে কী করা যায়। কোনো এক লার্নড উকিল এর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব যে যদি অন্যায়ভাবে যারা 28 তারিখে ডিলিটেড, শুধু 28 তারিখের কথা বলছি, এটা আন্ডার অ্যাডজুডিকেশন এটা নয়, ওটা অন্য ভিডিওতে বলছি, আমি অন্য ভিডিওতে বলবো। অন্যায় হয়েছে আপনার সঙ্গে, এখন আপনার আপনি সুবিচার প্রার্থী, তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, সেখানে মিনিমাম 20, 25, 30, 50, 100 যতজন মানুষ হয় সবাইকে নিয়ে একটা PIL গঠন করা যায় কি না, PIL, এবং সেটা হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। কেন? কারণ PIL হচ্ছে পাবলিক ইন্টারেস্টে হয়, এ কারণে এটার শুনানি দ্রুত হয় প্রাধান্য দিয়ে, সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক। কিন্তু আপনি যদি রিট পিটিশন দাখিল করেন, তাহলে আপনি কবে আপনার শুনানি হবে আপনি নিজেও জানেন না, এবং আপনার উকিলও আপনাকে সেটা সঠিকভাবে বলতে পারবে না। আপনার এই ভাই যে রিট পিটিশন দাখিল করেছে আমাকে যেটা বললো, মোস্ট প্রবাবলি সিরিয়াল হচ্ছে 500-র উপরে। আমি কপিসগুলো দেখানোর চেষ্টা করব শেষে একটু, যদিও পার্সোনাল ইনফরমেশন রয়েছে বলে সব কিছু দেখাবো না, কিন্তু দেখানোর চেষ্টা করব যে উনি যে রিট পিটিশন দাখিল করেছে, আমাকে সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছে, সবগুলো দেখে ওনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ওনার প্রতিবাদী সত্তা অন্যায়ের বিরুদ্ধে জানার পর কিন্তু আমি আপনাদের কাছে এই আহ্বানটা রাখছি। তা আমরা চাইছি আপনারা সবাই এগিয়ে আসুন, যদি আপনার কাছে আপনার সঙ্গে অন্যায় হয়ে থাকে সেটার প্রতিবাদ করা আপনার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। একজন ভারতীয় হিসেবে, একজন ভারতবাসীর সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তাহলে এটার প্রতিবাদ করা জরুরি। আপনার যদি মনে হয় যে আপনার সাথে অন্যায় হয়েছে, তাহলে আপনি কিন্তু এই গ্রুপে সংযুক্ত হতে পারেন PIL দাখিল করার জন্য। এই সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের মুর্শিদাবাদের একজন মহিলা, যিনার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, প্রথম যিনার কেস করার উপরে বেস করে আমাদের এখানে যে এত শুনানি হলো সুপ্রিম কোর্টে, উনি কিন্তু PIL দাখিল করেছিলেন। উনি যদি রিট পিটিশন দাখিল করতেন তাহলে কিন্তু আজও হয়তো হিয়ারিংটাই হতো না। এ কারণেই বলছি, যে কোনো কেসে আমাদের সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে আইনের পথ খোলা রয়েছে, আমরা চেষ্টা করব আইনি পথেই লড়াইটা করার। যারা যারা ইচ্ছুক তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেউ পার্সোনাল নাম্বার এখনই শেয়ার করবেন না, শুধু ইয়েস নো এগুলো জানান যে আপনারা ইচ্ছুক কিনা, তারপরে গ্রুপ করে সেই ভাইকে অ্যাডমিন করা হবে, আমিও থাকবো সেই গ্রুপে, তারপরে আমরা আলোচনা করব কোনো লয়ারের সঙ্গে যে এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা কি করতে পারি। ধন্যবাদ।